বিবিসিতে আসলে কিভাবে চাকরি পাওয়া যায়? আপনার জার্নিটাই যদি জাস্ট শেয়ার করেন যে কিভাবে তারা কল করে নাকি অ্যাপ্লাই করে নাকি রাইট, আমি তখন যমুনাতে ছিলাম এবং তখন বিবিসির একটা সার্কুলার হয়। বিবিসি সার্কুলারটাও দেখার একটা ওয়ে আছে, বিবিসি ক্যারিয়ার বলে একটা সাইট আছে, সেটাতে আমি বলবো যে যারা যারা এটা দেখছেন সবাই সেটাতে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওখানে একটা প্রোফাইল আপডেট করে রাখা যায়, ফলে আপনার কাছে নোটিফিকেশন আসবে, ইমেইল আসবে। সবাইকে আমন্ত্রণ আবারও আমাদের নতুন একটা পডকাস্টে। আমরা আজকে বিশেষ যেই পডকাস্টে হাজির হয়েছি সেই মানুষটি আসলে নানা জায়গায় নানা ক্ষেত্রে কাজ করেছেন। আমরা যেমন আগে যাদের নিয়ে কথা বলেছি তারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা জায়গায় দেখা যায় যে স্পেশালিস্ট, কিন্তু আজকে যেই মানুষটার সঙ্গে আমরা আড্ডা দেব তিনি হচ্ছে কখনো খেলাধুলা নিয়ে কাজ করেছেন, আবার কখনো হচ্ছে জেনারেল বিটে কাজ করেছেন, আবার আপনার হচ্ছে টেকনোলজি নিয়ে কাজ করেছেন, আবার এখন তিনি একজন এই যে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে বললাম সেগুলো নিয়ে আবার এখন একটা গেম প্লে নামে একটা উদ্যোগও শুরু করেছেন। তবে যেই মানুষটি তার নাম হচ্ছে ফয়সাল তিতুমির। তার যাত্রাটা আসলে মিডিয়ায় যদি আমরা অফিসিয়ালি বলি সেটি হচ্ছে সময় টেলিভিশনের মাধ্যমে। এখানে তিনি স্পোর্টস বিটে কাজ করেছেন, আবার জেনারেল আমরা যেভাবে খবর পড়ি সেই খবরও তিনি কিন্তু পড়েছেন। এরপরে তিনি গিয়েছেন চ্যানেল 9-এ, তারপরে যমুনায়, এবং অবশেষে আমরা বলেছিলাম না যে তিনি আসলে নানা ক্ষেত্রে নানা অঙ্গনে কাজ করেছেন। আবার তিনি দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায়ও একটু ঘুরে এসেছেন। তিনি আসলে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, সেই বিবিসিতেও তিনি কাজ করেছেন এবং সেখানে তিনি কয়েকটি প্রোগ্রাম করে অনেক আলোচনায় এসেছেন। সেগুলোর মধ্যে যেই প্রোগ্রামগুলো আমরা বেশি একটা দেখতাম, কারণ তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোগ এবং উদ্যোক্তাদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, টেকনোলজি নিয়ে প্রোগ্রাম ছিল, সেটির নাম হচ্ছে ক্লিক। আমরা এই নানা বিষয় নিয়ে আসলে তার সঙ্গে গল্প করব। তবে এই ফয়সাল তিতুমির ভাইয়ের আসলে মিডিয়া যাত্রাটা এবং কিভাবে তিনি এই যে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলেন, এবং অনেকেই আসলে বলে, এবং আমরা যারা এখনও মিডিয়া কাজ করি, বিশেষ করে যারা তার পরের প্রজন্ম এসেছে, তারা অনেকেই আসলে তাকে বলে হচ্ছে ড্যাশিং স্মার্ট একজন মানুষ। কারণ স্পোর্টসে কিন্তু নর্মালি এই রকম ড্যাশিং মানুষগুলোই কাজ করে। তবে তিনি কিন্তু জেনারেল যখন বিটে কাজ করেছেন, খবর পড়েছেন, সেই লুকটা তাকে কিন্তু অনন্য রূপে স্থাপন করেছে। চলুন তাহলে যাওয়া যাক নতুন আজকের এই বিশেষ পডকাস্টে। তিতুমির ভাই, অনেক বেশি আমরা কৃতজ্ঞ যে অনেক দিন পরে আবার এক স্টুডিওতে গল্প হচ্ছে। কারণ এক সময়ে যখন আমরা সময় একসাথে শুরু করি তখন একসাথে খবর পড়া হতো। যদিও আমি ইন্টারন্যাশনাল ডেস্কে ছিলাম, আপনি স্পোর্টস ডেস্কে ছিলেন। এখন আবার নতুন করে এসে কেমন লাগছে? অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছে, এবং আমি কাল থেকে খুব ঘোরের মধ্যে ছিলাম, এবং আজকে যখন আমি সময় টিভির আবার আরেকটা প্ল্যাটফর্মে স্টুডিওতে এসে বসছি এবং আমার সঙ্গে গোলাম রাব্বি, মানে আমি খুবই নস্টালজিক হচ্ছি এবং একই সঙ্গে একটা ভয়ঙ্কর ভালো লাগা কাজ করছে। কারণ এই সুযোগটা নিশ্চয়ই সবার হয় না। আমরা ইউনিভার্সিটি থেকে এসে পরীক্ষা দিতাম, নানা সময় গল্প করতে করতে যেতাম, এরপর তো অনেকদিন কাজ করাও হলো। এবং এইটা এই যে সময়ের স্কুল, তো আমি এখানে বসে এই যতক্ষণ রাব্বি কথা বললেন আমি আসলে শিখছিলাম। এটা আসলে একটা শেখার প্ল্যাটফর্ম যে গোলাম রাব্বি নিজেকে কতটা কোন জায়গায় নিয়ে গিয়েছে। তুই মানে এত সুন্দর করে আপনি এটা বললেন, আমার ইন্ট্রোটা দিলেন, আমি নিজেই খুব মুগ্ধ হয়ে শুনছিলাম এবং মনে হচ্ছিল যে গোলাম রাব্বি সবসময় আপনি শিখতে চাইতেন। আমরা একসঙ্গে যখন খবর পড়তাম অনেক কিছু নিয়ে আমরা আলাপ করতাম, তাই না? যে ভাই এটা এরকম করে করবো কিনা, এটা এইভাবে করা যায় কিনা। এবং আজকে যেন মনে হচ্ছে যে আসলেই মানে সময় টেলিভিশন এখন যে জায়গায় চলে গিয়েছে এবং সেটার পেছনে আসলে এই মানুষগুলো যারা শুরু থেকে আছে তাদের একটা নিঃসন্দেহে অনেক বড় অবদান। হ্যাঁ, এবং আমরা যারা একসাথে কাজ করতাম তখন কিন্তু ওইটা নিয়ে একটা গর্ব এখনও, ইভেন আমরা আজকেও পডকাস্টের আগেও বলছিলাম যে ওই মানুষগুলোর সাথে এখনও দেখা হলে মনে হয় যে আমরা সেই রকমই আছি। আপনি আমার অনেকগুলো পরিচয় দিয়েছেন না, যে অনেকগুলো মিডিয়ায় কাজ করেছে। সময় টিভিতে আমি লাস্ট মানে প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে। স্টিল রাব্বি, আপনি বিশ্বাস করবেন না, আমাকে মানুষ বলে ভাই আপনি সময় টিভিতে না? আমি না তখন তার ওই ভুলটা আমি ভাঙাই না, আমি তখন হ্যাঁ না কিছু একটা রিয়াকশন দেখাই, কারণ এটা আমার নিজেরও ভালো লাগে যে আমি আসলে সময় টিভিতে। এবং ওই সময় কিন্তু আপনাদের স্পোর্টস শোটা রাতে হতো এবং অনেক মানুষ দেখতো, দুপুরেরটা, রাতেরটা, এবং আপনাদের স্পেসিফিক্যালি অনেক মানুষ একেবারে নাম ধরে চিনতো একেবারে শুরুর অল্প সময়ের মধ্যেই। এখন তো অনেক বছর চলে গেছে, অনেকগুলো মিডিয়ায় কাজ করা, এবং আপনি ছিলেন কিনা আমার মনে নাই, কিন্তু আমরা একদিন যাত্রাবাড়ি না কোথায় যেন গিয়েছিলাম, ওই দিন স্পেসিফিক্যালি আপনাকে দেখেই বলতেছিল ভাই আপনি না স্পোর্টসে খবর পড়েন। ইয়েস, কারণ হচ্ছে ওই সময়টা খুব সিগনিফিক্যান্ট। তখনও কিন্তু সোশ্যাল মিডিয়ার এত ফেসবুক ইউটিউব কিন্তু ছিল না, কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এখন যেটা বলছি, তখন মানুষ টিভি দেখতো
এবং সময় টিভি আমাদের সেই সুযোগটা করে দিয়েছিল যে খবরের মাধ্যমে যদি আমরা তথাকথিত ওই শব্দটা ব্যবহার করি তারকা, সেটার একটা কাছাকাছি অনুভূতি কিন্তু আমরা তখন পেতাম। কিন্তু আবার একই সঙ্গে আমরা প্রত্যেকের মধ্যে ওই ট্রেনিং থেকে আমাদের ভেতরে ছিল যে আমরা আসলে এক একজন নিউজম্যান, সাংবাদিক আগে, এই সমস্ত প্রেজেন্টার বা যেটাই বলি। সো ওইটা আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দিয়েছে। এবং এই যে ধারণাটা, যেহেতু আমরা পডকাস্টটা করছি হচ্ছে লার্নিং পডকাস্ট এবং সামনের দিনে যারা আসবেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য, সেক্ষেত্রে এই যে নিউজম্যান ধারণাটা আসলে অনেক বেশি দরকার না? আপনি তো অনেক জায়গায় এখন কাজ করলেন, আপনার এখন অভিজ্ঞতা কি বলে? নিঃসন্দেহে আমি তো প্রায়ই মনে হয় আমার কলিগদের অনেকে বা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে মনে হয় যে আমার মনে হয় সবার কাজ শুরু করা উচিত মিডিয়াতে সময় টিভি দিয়ে। এটা এমন না যে আমি সময় টিভিতে আজকে এসেছি বা আপনি ডেকেছেন এই জন্য বলছি, বাট এটা আসলেই ফ্যাক্ট। এবং এই কারণেই, কারণ কেন সময় টিভিতে কাজ শুরু করা উচিত, সময় টিভি আপনাকে ওই ধারণাটা দেবে, ওই শিক্ষাটা দেবে যে আপনাকে আসলে প্রথমে আগে সাংবাদিক বা নিউজম্যান, ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে নিজেকে আপনাকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে আপনি অন্য কিছু হতে পারেন। সো এই কারণে এই ধারণাটা খুবই জরুরি। কেন? আপনার পা তাহলে সবসময় মাটিতে থাকবে, আপনি প্রতিনিয়ত শিখতে চাইবেন, মানুষের সঙ্গে মিশতে পারবেন এবং মেইন যেটা আমাদের সাংবাদিকদের কাজ, খবরটা বের করা, সেই কাজটাও তখন সহজ হয়ে যায়। এবং পাশাপাশি আপনি যেই জায়গাটা বলছিলেন যে পাটা মাটিতে থাকবে, এই যে নিউজম্যান চিন্তাটা এবং এই যে ওনারশিপটা, এবং অন্য অনেক জায়গায় দেখা গেলে কি দেখা যায় যে রিপোর্টার, নিউজরুম এডিটর বা হচ্ছে অ্যাঙ্কর, এদের মধ্যে কিন্তু একটা কেন যেন সম্মিলনটা থাকে না। এই নিউজম্যান সেন্সটা থাকলে বা সবাই সবকিছু করবে, এই ধারণাটাই কিন্তু এই বন্ডিংসটা অনেক বেশি ভালো হয়। নিঃসন্দেহে। এবং এই কারণে তো আমি বলি যে এখানে বা ধরুন একটা কাজের জায়গাতে যদি আপনার পিয়ন, ড্রাইভার থেকে শুরু করে একদম টপ লেভেলে যিনি বসে আছেন, সবার যদি ওই যে এক সুতোই যদি গাঁথা হয় না, তখন তো আপনার অটোমেটিক্যালি সবকিছু স্মুথ হয়ে যায়। সবাই সবকিছু জানে, আপনাকে কাউকে কিছু বলতে হচ্ছে না যে এখন আমাকে কি করতে হবে, তার কাজটা কি, সবার কাজটা ভাগ করা। ফলে কি হয়, এটা একটা অলওয়েজ টিম ওয়ার্ক রাব্বি নিউজটা। তবে এরপরে যখন আমরা আস্তে আস্তে বিবিসি পর্যন্ত আসবো বা আপনার উদ্যোগ নিয়েও কথা বলবো, যখন আপনি ফুল টাইম স্পোর্টস রিপোর্টার হয়ে গেলেন, সো যখন নিউজের একটা উত্তেজনা, নর্মাল নিউজে তো আপনার হচ্ছে জেনারেল বিটেরই বেশি উত্তেজনা থাকে এবং পুরো টাইমে জেনারেল বিটের নিউজগুলোই যায়। যখন কেবল স্পোর্টস হয়ে গেলেন, তখন কেমন লাগতো আর কি, যে তখন কি এটা মিস করতেন? আমি আসলে শুধু স্পোর্টস জার্নালিস্ট বা স্পোর্টস অ্যাঙ্কর হওয়ার আগে কিন্তু আমি জেনারেল নিউজ প্রেজেন্টার হিসেবে আমাকে এখানেই গড়ে তোলা হয়েছে। ফলে এবং সবচেয়ে বড় যেই বিশেষত্বটা বলা দরকার, যে এরকম মানুষ খুবই বোধহয় কম পাওয়া যাবে, এবং সেটা বাংলাদেশে নিশ্চয়ই, যে স্পোর্টস বিটে স্পেশালিস্ট পাশাপাশি নিউজেও ফুল টাইম ওটা একেবারেই নতুন ছিল। এবং আমি তখন আসলে জার্নালিস্টই হতে চেয়েছি, স্পোর্টস জার্নালিস্ট কিন্তু আমি হতে চেয়েছি শুরুতে, এটা বলা যাবে না। সো আমি প্রেজেন্টার এবং রিপোর্টার হিসেবে কাজ করছি বা কাজ শুরু করছি এই সময়। তখন আমাদের, আপনার মনে আছে যে আমাদের টিম করা হচ্ছে, আচ্ছা কে কোথায় কাজ করবে। এবং আমাকে তখন কেন জানি না বলা হলো যে স্পোর্টসে তুমি করতে পারো। এবং আমারও তখন মনে হলো, যেহেতু আমি জার্নালিজম পড়ে আসিনি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফিলোসফিতে পড়েছি এবং পড়তে পড়তেই আসলে সময় টিভিতে ঢুকে যাওয়া অনার্স ফাইনাল ইয়ারের সময়। তো তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি যে জিনিসটাতে আমার প্যাশন আছে, আগ্রহ আছে এবং যেটা সম্পর্কে আমি অ্যাটলিস্ট জানি, ধরুন ক্রাইম, পলিটিক্স সম্পর্কে যতটা না জানি আমি, তার চেয়ে অনেক বেশি স্পোর্টসটাকে আমি অন করি। সো আমার মনে হলো যে ওয়াই নট, তাহলে স্পোর্টসটাতেই আমি যাই। এবং তখন আসলে আমি স্পোর্টসে ঢুকে যাওয়া। এবং আমরা খুব লাকি, সময় টিভির জন্য একটা বড় অ্যাসাইনমেন্ট বা বিগ ইভেন্ট ছিল আমাদের। অফ ইয়ার বা অন ইয়ারের কাছাকাছি সময় হচ্ছে ওয়ার্ল্ড কাপ হচ্ছে বাংলাদেশে, 2011 বিশ্বকাপ। এবং তখন সময় টিভির একজন করেসপন্ডেন্ট হিসেবে সেটা কাভার করছি। সো ওইটা কিন্তু আমাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। গোলাম রাব্বি, আপনি কিন্তু বিশ্বকাপ কাভার করতে পারেন, আমি করেছি। সো তখন আরো বেশি করে স্পোর্টসের সঙ্গে আমার ওই জেলটা হয়ে গেল। তবে যেই জায়গাটা আলোচনাটা নেওয়া দরকার, অনেকে আছে, আমরা শুরুতে বলেছিলাম যে একটা জায়গায় স্পেশালিস্ট হয়, কেউ প্রোডাকশনে কাজ করে, কেউ রিপোর্টিংয়ে কাজ করে, কেউ রিপোর্টিংয়ের কোন একটা বিটে করে। আপনার দেখা গেলো পুরো লাইফে সবগুলো বিটেই বলা চলে কাজ করা হয়েছে। এই জায়গাটা নলেজের সাথে আপনি মানে নিজেকে তৈরি করাটা কিভাবে সম্ভব হলো? এইটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি যদি একদম শুরু থেকে আবারও বলি, নিউজ প্রেজেন্টেশনে আসি, তখন কিন্তু আমরা, যেহেতু আমি জেনারেল নিউজ পড়ার সুযোগ হলো, সো স্বাভাবিকভাবে আমি সব নিউজের সঙ্গে আমি আপ টু ডেট থাকছি। এবং অবভিয়াসলি আমাদের সময় এটা খুব বেশি ছিল, পত্রিকা পড়ার একটা অভ্যাস আমাদের ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকা না পড়লে ভালো লাগতো না। ফলে আমরা প্রতিনিয়ত আপডেটেড থাকতাম। এখন যেটা হয়েছে, আপনি দেখেন কোনো জেনারেল নিউজ প্রেজেন্টার বা নর্মাল নিউজ, তারা কিন্তু স্পোর্টস পড়তে গিয়ে টেনিসের খবর, বিভিন্ন অদ্ভুত নাম, নোভাক জোকোভিচ, বার্সেলোনার কিছু একটা, লেভানডোভস্কি বলতে গিয়ে কিন্তু আমি জানি না অনেকেরই এটা হয় প্রবলেম। বিং আ স্পোর্টস অ্যাঙ্কার, আমার কিন্তু এই সুবিধাটা ছিল যে আমি স্পোর্টস আপনি পড়তে পারছেন মানে আপনি সব পড়তে পারবেন। এখন সব পড়তে গিয়ে সেটাকে আপনার অন করে এবং জানা, আমি স্পোর্টস যেভাবে কনফিডেন্টলি পড়ছি, আজকে বাংলাদেশ এইভাবে হেরেছে, আমি পড়ছি বিকজ আই নো দ্যাট।
একই সঙ্গে কিন্তু আমি যখন পলিটিক্স, ক্রাইমের কোনো নিউজ করছি, সেটাও কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে। নাহলে আমি শুধু যদি রোবটের মধ্যে নিউজটা পড়ি, সেটা মানুষ আমার নিউজটা দেখবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট সেই সম্পর্কে জানা। এখন আপনি কীভাবে জানতে পারেন? আমরা কিন্তু নিউজটা আমরা সাধারণত সবাই আমরা একটু পড়াশোনা করে আমরা নিউজটা পড়তে যাই। আমরা প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, আচ্ছা এটার কী অবস্থা, নিউজে ঢোকার আগে আমরা একটা খবর নিয়ে নিচ্ছি, যদি কোনো ব্রেকিং নিউজ থাকে এটা সবশেষ খবরটা কী। ফলে এইটা ওই যে এগেন, আপনি যদি জার্নালিস্ট হন সবার আগে, তাহলে আসলে আপনার জন্য এটা সব কিছু নিজেকে অন করাটা খুব সহজ হয়ে যায়। তবে আপনাকে নিয়ে কথা বললেই যেটা, আমরা একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে যাওয়া নিয়ে হয়তো কিছু গল্প থাকবে, তবে তার আগে অনেকেই বোধহয় এইটা জানতে চাইবে যে বিবিসিতে আসলে কিভাবে চাকরি পাওয়া যায়। এটা অনেকে জানতে চায়। বিবিসিতে চাকরি পাওয়া যায় হচ্ছে বিবিসি। আপনার জার্নিটাই যদি জাস্ট শেয়ার করেন যে কিভাবে তারা কল করে নাকি অ্যাপ্লাই করে নাকি। রাইট, আমি তখন যমুনাতে ছিলাম এবং তখন বিবিসির একটা সার্কুলার হয়। বিবিসি সার্কুলারটাও দেখার একটা ওয়ে আছে, বিবিসি ক্যারিয়ার বলে একটা সাইট আছে, সেইটাতে আমি বলবো যে যারা এটা দেখছেন সবাই সেটাতে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওখানে একটা প্রোফাইল আপডেট করে রাখা যায়, ফলে আপনার কাছে নোটিফিকেশন আসবে, ইমেইল আসবে। তবে আমি আসলে এটা ছিল না, আমাকে একজন রেফারেন্স দিয়েছিল একজন কলিগ যে বিবিসির একটা সার্কুলার হবে, ইউ ক্যান ট্রাই। তো আমি দেখলাম যে হ্যাঁ, ওয়াই নট। তখন আমি ওয়েবসাইটেই ওদের ওই ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে নিজের একটা প্রোফাইল আপলোড করে সেখানে আবেদন করি, এবং আবেদনটাই মূলত একটা পরীক্ষার মতো। এত কোশ্চেন থাকে সেখানে, আপনি মানে নর্মালি ওই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেভাবে একেবারে বিশাল করে, সো ওইটাতেই মোটামুটি একটা রিটার্ন টেস্ট হয়ে যায়। সো প্রথমে ওই আবেদনটা করলাম, এটা ছিল প্রথম, যেটা সরাসরি আমি পরে জানতে পেরেছি যেটা লন্ডন HR, এটা বেসিক্যালি তারপরে ওটা ওদের কাছে যায়, ওরা একটা শর্ট সিলেক্ট করে, দেন ঢাকার টিম মিলে তখন আবার ওখান থেকে বাছাই করে আরেকটা গ্রুপকে ডাকছে। তখন আমাদের সেকেন্ড স্টেজ হচ্ছে এবার আসলে একটা রিটার্ন টেস্ট হয়, একদম একটা জায়গায় বসে খাতা কলমে আমরা পরীক্ষা দিচ্ছি, বাংলা এবং ইংরেজি 2 ভাষাতেই দিতে হয়, নানান রকম জিনিস থাকে সেখানে। সেটা হয়ে গেল। দেন নেক্সট স্টেজটা হচ্ছে ওখান থেকে আবার বাছাই শর্টলিস্ট করে হচ্ছে ভাইভাতে যেটা হয়, বাংলাদেশের একটা টিম থাকে, অবশ্যই লন্ডনের একটা টিম থাকে, বা জুমে কেউ একজন কানেক্ট হচ্ছে, সো একটা বোর্ড থাকে, তাদের সঙ্গে আপনি তখন ভাইভা দিচ্ছেন। তারপরে আসলে আপনাকে তখন ফাইনালি ফোন করে, আমার এডিটর আমাকে কল করে জানান, তখন ছিলেন বিবিসি বাংলা সাবির মোস্তফা, তিনি কল করে বললেন, এবং তখন আপনার সঙ্গে বাকি জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয়। সো দিস ইজ দ্য প্রসেস। তবে সেক্ষেত্রে আপনার গল্পটা শুনে হলো আমরা আরেকটু ভেঙে যাব। সেটা হচ্ছে, তার মানে হচ্ছে যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটা করলো, মানে নিজের প্রোফাইলটা বা ওই রিলেটেড কোশ্চেনগুলোর অ্যান্সার দিল, ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। ওই জায়গাটাতেই আমি দেখেছি অনেকে আবেদন করতে গিয়ে বিরক্ত হয়ে যায়, কারণ এত সময় লাগে। ইনফ্যাক্ট আমি নিজেও 2-3 দিন ধরে আবেদনটা করেছি, কারণ এক বসায় আপনি এটা করাটা খুব লিখে কি আবার সেভ করে রাখা যায়, অবভিয়াসলি। সো ওইটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে আসলে খুব ঠান্ডা মাথায়, এবং ওইটা এমন একটা জিনিস, মানে যে প্যারাগ্রাফগুলো লিখতে গুলো কি নাম্বার আছে, মানে ওয়ার্ডের নাম্বারগুলো দিয়ে দেয়, যত নাম্বার থাকে, রাইট। এবং ওইটা অনেকটা আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, কোয়ালিটি অফ অনেকটা সৃজনশীলের মতো। সো আপনাকে ওই জিনিসটা আসলে তখন, এটা এমন না যে আপনি কোথাও গুগল করে বা পড়াশোনা করে জানতে পারেন, আপনাকে একটা হয়তো একটা সিচুয়েশন দিল, বা আপনি অ্যাজ আ জার্নালিস্ট হিসেবে আপনি এই জিনিসটা নিয়ে কি ভাবেন, সেরকম কিছু জিনিসপত্র আপনাকে ওখানে লিখতে হয়। এবং ওইটা আমি দেখেছি যে অনেকে ওটা লিখতে গিয়ে খুব একটা গুরুত্ব দেন। আপনি যেটা ওয়ার্ডের কথা বলেন, খুব ইম্পর্টেন্ট, 500 ওয়ার্ড, আপনি সেখানে 100 ওয়ার্ডে হয়তো আপনার লেখা হয়ে গেল, বাট মেবি দ্যাট ক্যান নট স্যাটিসফাই দ্য ম্যানেজমেন্ট। সো ওইটা আসলে আপনাকে যত সম্ভব যেটা যেভাবে চেয়েছে সেভাবেই আসলে লেখা উচিত, কারণ বিবিসি ভেরি ওল্ড স্কুল। এখনও আমরা জানি যে বিবিসি রেডিও বন্ধ হয়ে গেছে, বিবিসি এখন অনলাইন ডিজিটালের দিকে যাচ্ছে, বাট স্টিল বিবিসি ইজ অ্যান ওল্ড স্কুল ইনস্টিটিউশন আসলে। সেই ক্ষেত্রে তারপর আপনার ফার্স্ট সিলেকশন হলো ওদের বিবিসির যে মেইন অফিস লন্ডন থেকে, এবং সেটা আপনাকে ইমেইলে করে। মজার ব্যাপার হচ্ছে, আমরা তো আসলে বাংলাদেশিরা, আমরা কি হয় ইমেইল করে আবার ফোন করে, রাব্বি আমি আপনাকে একটা ইমেইল করেছি, একটু দেখে নেন। ফলে আমি ইমেইলটা দেখেছি 2-3 দিন পরে। সময় মিটিংয়ে আপনার এটা সব জায়গায় বাংলাদেশে এখনো অনেকেই এই ইসে যায় নাই, বলে মেইল করবেন, আবার মেইল করার পরে কোনো কারণে মিস হলে বসরা আবার বলে আপনি তো ফোন করেন নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, খুবই প্যাথেটিক। এবং এটা আসলে আমি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা তার মানে নট অ্যাকসেপ্টেবল এট অল। যারা হচ্ছে বিবিসিতে যেতে চায় তাদের হচ্ছে আপনার ডিজিটাল যে কমিউনিকেশন টুলসগুলো আছে সেগুলোর সাথে সার্বক্ষণিক অ্যাটাচ থাকে। সার্বক্ষণিক। আমি নিজে ইমেইলটা দেখেছি 2-3 দিন পরে, ইনফ্যাক্ট মেবি আই ওয়াজ দ্য লাস্ট ম্যান। এবং আমি তখন দেখলাম যে ইমেইলে আমাকে একটা দিনে কল করা হয়েছে, এবং আমি তখন অলরেডি অন্য প্রোগ্রামে আমি সেখানে নাই অ্যাভেলেবল। বাট বিবিসি এই কারণে আবার ফ্লেক্সিবল আছে, আপনি যদি তাদেরকে আপনি প্রপার আবার ইমেইলেই জানান যে আমার আসলে এই দিন আমার এইটা একটা, যেমন আমার কি হয়েছিল, আচ্ছা আমি বিবিসিতে 2টা ইয়েতে পরীক্ষা দিয়েছিলাম, ওরা তখন স্পোর্টস জার্নালিস্ট নিচ্ছিল এবং ব্রডকাস্ট জার্নালিস্ট। সো আমি দেখলাম 2টাতে আমার অ্যাপ্লাই করার সুযোগ আছে, এবং আমি তখন ভাবলাম যে স্পোর্টসে এত বছর হলো, সো একটু অন্যদিকে যাই। সো আমি তখন 2টাতে অ্যাপ্লাই করি, এবং বিবিসি আমাকে 2টার জন্যই পরীক্ষা নিচ্ছিল। কিন্তু যেদিন ভাইবা হচ্ছে লাস্ট কলে, যখন আমি 2টার জন্য পরীক্ষা দিছি, এবার 2টার ভাইবা হবে, 2টাই সিলেকশন করে ভাইবা 2টার আমি ভাইবা পর্যন্ত গেছি, তখন তারাই আমার সঙ্গে আলাপ করলাম যে আমি তখন যমুনা টিভি থেকে দেশের বাইরে শ্রীলঙ্কায় আমার একটা সিরিজ কাভার করতে যাওয়ার কথা।
তখন আমি তাদেরকে বললাম যে আমি এই সময় থাকবো না, কারণ আমার 2টা ভাইবার ডেট 2 দিনে পড়ছে। তখন বিবিসি কি করলো, একদিনে আমাকে 2টা ভাইবাটা নিয়ে আসলো, ফলে আমি 2টার ভাইবাই একই দিনে গিয়ে দিয়েছি। এবং ফাইনালি তারা তখন বললো যে আমরা আসলে স্পোর্টসে না, আপনাকে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবেই চাই। এবং আমিও মনে মনে আসলে ওটাই এই জায়গায় চাইছিলাম। বোধহয় একটা লার্নিং আমাদের মিডিয়া সোসাইটি বা আমাদের কোম্পানিগুলোর আছে যে হয়তো বা মানে আমরা এখনো যে কালচারে মাইন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি এইচআর এর কথা বলি, অনেকে হয়তো ভাববে ছেলেটা নাই, আমার তো দরকার, তারা একটু নেগেটিভ ভাবে দেখবে। আবার হচ্ছে দুটো ভাইবা তারাই কিন্তু বলে দিচ্ছে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 2টা দিলে তখন আবার নেগেটিভ বলে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি কেন 2টা করলেন, আপনি কি মনে করেন 2টা? এটা একদম ঠিক। এই জায়গাটা মনে হয় আমাদেরও নিজেদের অনেক ডেভেলপমেন্ট। নিশ্চয়ই অনেক অনেক, কারণ হচ্ছে যে আপনি আসলে কতটা ওপেন হবেন, কারণ এখন কিন্তু আপনাকে, এবং এই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনি যখন কাজ করতে যাচ্ছেন, ইভেন আজ পর্যন্ত বলছেন, এটা কিন্তু তাদের একটা ব্র্যান্ডিং। এক্স্যাক্টলি। এবং এখন আমরা তো সবাই জানি এখন আসলে আপনাকে মাল্টিপল টাস্কে আসলে আপনাকে থাকতে হবে। সো কেউ আমরা যদি ধরে নিই, বা আমার এইচআর বা নিয়োগ কর্তা যিনি ধরে নেন যে এই ছেলেটাকে আমি শুধু এই কাজই নিব, এই কাজই জানে, ও তো এই কাজ জানে, তাহলে ওকে আমার নেওয়া যাবে না। এটা একটা রং কনসেপ্ট। এবং অনেক সময় মনে করি না, ওভার কোয়ালিফাইডরা কিন্তু বাংলাদেশে একটা প্রবলেমে পড়ে। সো এইটা আসলে অনেক কিছু এখানে শেখার আছে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে শুধু বিবিসি না, বেশিরভাগ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বোধহয় এই জিনিসগুলো মেনটেন করে। তারা খুব ফ্লেক্সিবল থাকে তার কোওয়ার্কার বা যাকে তারা নিয়োগ দেবে তার সঙ্গে। আমরা যেমন আপনি যখন লেখার কথা বলছিলেন, তখন আমার বারবার মনে পড়ছিল আমরা যখন সময় টিভিতেও শুরু করি, তখনও কিন্তু এদের যে রিগোরাস একটা রাইটিং টেস্ট, এটা কিন্তু আসলেই সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিঃসন্দেহে। এবং সে কারণেই আমি তো এখনো প্রাউডলি বলতে পারি সময় টিভির আমরা যারা ফার্স্ট ব্যাচ, একেবারে বাছাই করা বাংলাদেশের বেস্ট সব ইয়াং এনার্জেটিক ছেলেপুলে যারা আমরা একসাথে কাজ শুরু করি। এবং নিঃসন্দেহে আমরা একটা বেঞ্চমার্ক সেট করতে পেরেছিলাম, যেটা এখন আস্তে আস্তে আরো গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। এবং আমার, আপনি শুরুর কথাও যদি জানতে চান, আমি একটু সেটাই যেতে পারি। মানে এখন আমি আচ্ছা, ওই সময়টায় যেটা হয়েছে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ছি এবং আমি ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমি অলওয়েজ কিছু না কিছু করতে চাইতাম পড়াশোনার বাইরে। কিছু না কিছু করতে চাওয়া মানে আমার সেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক বা আর্নিং সোর্স হোক, একটা কোনো না কোনো কিছুর সঙ্গে এঙ্গেজ থাকা। ফলে আমি কি করতাম, ওই সময় মঞ্চেও কোনো কাজ, মঞ্চে তো আমি কাজ করতাম, আমি থিয়েটার এখনো করি, ইউনিভার্সিটিতে ডিবেট বা আমার নানান যত যেখানে আমার মনে হয়েছে আমার এঙ্গেজমেন্ট করার সুযোগ আছে, আমি সেখানে এঙ্গেজ হতাম। এবং সেটা আমাকে আলটিমেটলি আমাকে হেল্প করেছে আমার নানান স্কিল ডেভেলপমেন্টে। তো আমার তখন আমি তখন মনে হলো যে আচ্ছা, একটা পত্রিকায় লেখালেখি করার একটা ভালো সুযোগ যদি পাওয়া যায়। তখন একটা সাপ্তাহিক বেরোতো, সাপ্তাহিক বুধবার বলে, দ্য নিউ এজের। তো সেটার সঙ্গে আমি তখন উইকলি কিসে লিখবো, আমাকে বলা হলো আমি থিয়েটারে কাজ করি, মজার ব্যাপার, আমাকে থিয়েটার নিয়ে লিখতে বলা হলো। সো আমি তখন থিয়েটার নিয়ে তখন লিখছি। অ্যাট দ্য সেম টাইম আমি একদিন ঘুরতে গিয়েছি বসুন্ধরা সিটিতে, রাব্বি, মজার ব্যাপার, বসুন্ধরায় তখন একটা ওপেন আরজে হান্টিং হচ্ছিল রেডিও টুডের। তারা একটা ওখানে একটা স্টুডিও করে সেখানে যেই যাচ্ছে র্যান্ডমলি গিয়ে ভয়েস দিচ্ছে, এবং তারা সেটাকে, ওই সময় একটা ক্রেজ ছিল আরজে, ভয়ঙ্কর ক্রেজ ছিল। আমরা তো কানে হেডফোন দিয়ে রেডিও শুনতাম। তো আমি তখন খুবই কৌতূহলবশত ঘুরতে গিয়ে রেডিও টুডের ওই স্টুডিওতে যাই। আরজে হান্টিং এর সময় আমি জাস্ট আমার বোধহয় 1-2 মিনিট একটা ভয়েস দিই, মজার ব্যাপার তারা আমাকে কল করে। সো আমি তখন রেডিও টুডেতে যাওয়া শুরু করি এবং সেখানে এরকম বাছাই হচ্ছে। সেই হিসেবে বললে বোধহয় ইলেকট্রনিক মিডিয়া, তাহলে রেডিও টুডে আমার ফার্স্ট, রাইট। কিন্তু রেডিও টুডেতে যখন আমার মোটামুটি একদম ফাইনাল আমি সিলেকশনে আছি, এই সময় আমি তখন পত্রিকায় অ্যাড দেয় সময় টিভি, যেটা দেখে নিশ্চয়ই আপনি অ্যাপ্লাই করেছেন, আমিও অ্যাপ্লাই করেছি। তখন আমার সময় টিভিতে আমার পরীক্ষা চলছে, সিভি দিচ্ছি, রিটার্ন টেস্ট হচ্ছে, ভাইবা হচ্ছে, এবং এমন একটা সিচুয়েশন আমাকে আইদার রেডিও টুডে বেছে নিতে হবে বা সময় টিভি। অবভিয়াসলি টিভির প্রতি একটা টান তো মানুষের থাকেই। আর ওদের পরীক্ষাগুলো দেখেই মনে হয়েছিল যে এরা বড় কিছু একটা হবে, নিঃসন্দেহে। আর তার চেয়ে বড় কথা, আমরা তখন আবার ইউনিভার্সিটির আমাদের কাছে ছিল। এক্স্যাক্টলি, আমরা তখন একেবারেই ফ্রেশ গ্রাজুয়েট আসলে, এবং আমাদের মনে হচ্ছে এটা তখন কাজ করার সবচেয়ে ভালো জায়গা বোধ হয় স্টার্ট করার। তো তখন আসলে আমি ফাইনাল কলটা সময় টিভিতেই দেই, এবং সময় টিভির সঙ্গে আমার তখন কাজটা শুরু হয়ে যায়। অফিসিয়াল আমার ক্যারিয়ার শুরু আসলে সময় টিভিতে, জার্নালিজম ক্যারিয়ার। তবে আপনি ধরেন একটা ইউনিভার্সিটি, জাস্ট নর্মাল পিপল, অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং, স্বপ্ন অনেক হয়তো ছিল বা অনেক জায়গায় কাজ করার কারণে নিজে ক্যাম্পাসে অনেক পরিচিত, কিন্তু যখন বিভিন্ন বিলবোর্ডে দেখা গেল ফয়সাল তিতুমিরকে একই সাথে স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং ওই সময় কিন্তু ফ্যান ফলোয়ারের ব্যাপারটা কিন্তু অন্যরকম ছিল, এত টিভি ছিল না। ওই টাইমটা কেমন লাগতো আর কি? ওই যে বললাম, সেই আবার ওই শব্দটাই বলতে, তারকা একটা ব্যাপার, একটা ফিলিং। এবং হ্যাঁ, আপনি বিলবোর্ডের কথা বললেন, সম্ভবত আমার বিলবোর্ডটা ছিল কোথায়, ওই যে কারণ শাহবাগের ওই মোড়টা। টিভির অ্যাঙ্করদের নিয়ে বিলবোর্ড করা, এটা বোধহয় আমরাই শুরু করেছি বাংলাদেশের ইতিহাসে, এটাই প্রথম ঘটনা সময় টিভি, নিঃসন্দেহে। সো ওইটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল আমার জন্য, এবং আমি কিন্তু আসলে এত কিছু চিন্তা করে আসিনি। হয়তো আমার মা এমনি তিনি বলতেন যে বাবা তুই যদি একটু টিভিতে নিউজ পড়তে খুব ভালো লাগতো, বাট আমার জীবনে এটা মনে হয় না যে আমি টিভিতে নিউজ পড়বো।
কিন্তু আলটিমেটলি আমি সেই দিকেই চলে আসলাম এবং সময় টিভি আমাকে সেই সুযোগটা দিল, বিলবোর্ড গেল এবং অফিসিয়ালি নিউজ পড়া শুরু করে দিলাম এক সময়। মানে সব কিছু খুব স্বপ্নের মতো হয়ে গেল এবং তখন আসলে বুঝতে পেরেছিলাম যে কারণ আমার সঙ্গে আপনি পড়ছেন বা অন্য যারা পড়ছে, আমি তখন জানি যে আমি যদি এখানে টিকে থাকতে চাই আমাকে আসলে প্রতিনিয়ত নিজের ডেভেলপ করতে হবে, আরও ভালো করতে হবে এবং সেটার জন্য আসলে আমরা কিন্তু নিজেদের অলওয়েজ 200% দিতাম। আমরা কেউ ইন আউটের চিন্তা করতাম না, ডে অফের চিন্তা করতাম না এবং তখন সুযোগও ছিল আমাদের, কারণ হচ্ছে আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ছি, সুযোগ আছে। সো এবং আমাদের সমস্ত ফ্যাসিলিটি, আমরা তখন কিন্তু খাওয়ার চিন্তা করতে হয় না, সময় টিভি আমাদের খাবার দিচ্ছে। সো এই সমস্ত ব্যাপারগুলো আসলে আমাদের নানানভাবে হেল্প করেছে। তবে এরপরে যখন আপনি অন্য জায়গাগুলোতে গেলেন, এই যে টিম বন্ডিংসটা একটা প্ল্যাটফর্মকে কতদূর নিয়ে যায় বা হচ্ছে নিজেরা যখন এক মেন্টালিটি হিসেবে গড়ে ওঠে, এটি কিন্তু মিডিয়া ওয়ার্কে বা ক্রিয়েটিভ ওয়ার্কে অনেক বেশি দরকার। 100% শতভাগ। এবং সেই কারণে আমি আরও বললাম সময় টিভি এই জায়গাটা এসেছে অবভিয়াসলি তাদের টিম ওয়ার্কের জন্য এবং এই জিনিসটা আমি সত্যিকার কথা আর অনেকগুলো জায়গায় কাজ করেছি, ঠিক সময় টিভির মতো করে পাইনি। হয়তো কাছাকাছি ছিল বা বেশ ভালো ছিল, কিন্তু সময় টিভি মানে এক্সেপশনাল। তবে এই যেই জায়গাটা আমি একেবারে ইন্ট্রোতে শুরু করেছিলাম, যে ধরুন আপনি যখন খবর পড়া শুরু করেন অথবা আপনার তো নানা জায়গায় এমনিতেই নলেজ আছে এবং নিজে ডেভেলপ করার যে থিঙ্কিংটা, আমরা এই আলোচনাটা নিয়ে আসতে চাই এই কারণে যে সামনে যারা আসছে অনেকেরই হয়তো ধারণা যে আমি জাস্ট সুন্দর করে পড়তে পারি, স্ক্রিনে আসলেই বোধহয় আমি হিট হয়ে যাচ্ছি, বা এইটা যে এই স্বপ্নটা যে দেখা ঠিক না এইটা বলার জন্য। সেই ক্ষেত্রে আপনি এই যে ক্যাজুয়াল থাকতেন অনেক বেশি এবং থেকে সবচেয়ে বেস্ট আউটপুটটা দেয়া, এই যে নিজের মধ্যে যে মানসিক শক্তিটা, এইটা আসলে গ্রো হলো কিভাবে? মঞ্চ কি এটা বড় ভূমিকা রেখেছে নাকি ক্যাম্পাসে চলাফেরাটা? অবভিয়াসলি মঞ্চ তো অবশ্যই, তবে এর পাশাপাশি ধরুন কবিতা আবৃত্তি আরেকটা ভালো কাজ এবং অলওয়েজ আপ টু ডেট থাকা। ধরেন আমি যেটা বললাম পত্রিকা পড়া এবং অনেক বেশি মানুষের সঙ্গে কথা বলা, মেশা। আপনার ইউনিভার্সিটিতে হয় না অনেকে একটু ইন্ট্রোভার্ট থাকে, বাট আমার মনে হয় ইউনিভার্সিটিগুলো এক্ষেত্রে হেল্প করে আপনাকে এক্সট্রোভার্ট হতে। হয়তো আপনি একটা জায়গা থেকে উঠে এসেছেন, কিন্তু আপনি যখন একটা বড় জায়গায় আসবেন তখন আসলে আপনি যদি ওই এখনও ওরকম ইন্ট্রোভার্ট থাকেন তখন কিন্তু আপনি অনেক দিক দিয়ে পিছিয়ে পড়বেন। কারণ এখন আপনি যত যাই বলেন কমিউনিকেশনের সময় আরেকটা ভুল ধারণা আছে না যে বোধহয় পরিচিত মামা খালা না থাকলে চাকরি পাওয়া যায় না, এটা কিন্তু ঠিক না। বাট তার মানে এই না যে আপনি মানুষের সঙ্গে পরিচিত হবেন না। ধরেন আমি ফয়সাল তিতুমির বা আপনি গোলাম রাব্বি, আমার সঙ্গে আমার ইউনিভার্সিটির ছোট ভাই বা কেউ একজন এসে কিন্তু কথা বলতে পারে, পরিচিত হতে পারে, ফোন নাম্বারটা নিল, হোয়াটসঅ্যাপ নাম্বার নিল, তখন আমার নিজেরই হয়তো আছে না যে আচ্ছা সময় টিভিতে একটা লোক লাগবে, আমি কিন্তু তখন একটা রেকমেন্ড করতে পারি, একটা টেক্সট দিতে পারি যে ভাই আপনি এখানে একটা ট্রাই করে দেখতে পারেন। আপনার বিবিসির জার্নির কথাই তো বলছিলেন যে একজন আপনাকে বলেছে, আপনাকে ওইভাবে নেটওয়ার্ক না থাকলে সে তো অন্য একজনকে বলতো, আপনাকে বলতো না। নিঃসন্দেহে। তবে হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটার জন্য আসলে থিয়েটার অবভিয়াসলি অনেক সময় আমরা মনে করি না পলিটিক্সটা খারাপ, বাট আমার মনে হয় যে পলিটিক্সটাও করা দরকার না। আমি ওই জিনিসটা নিয়েও ওই সময় আলোচনা শুরু করতে চাইলাম যে এই যে সমাজ সচেতনতা বা হচ্ছে পলিটিক্যাল নলেজ বা নিজে থিঙ্ক করাটা সোসাইটিতে কি হচ্ছে বা কি দরকার। এক্স্যাক্টলি। আমি যদি এখন স্টুডেন্ট থাকতাম রাব্বি, এখন সিলেটে যে বন্যাটা চলছে, আমি কিন্তু কিছু না কিছু মানে না করে আমি পারতামই না। আমার মনে হতো যে আমরা কেন কিছু করছি না। আমরা সিডোর হয়েছিল আমাদের সময়, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি 2007-এ, সিডোরের সময় আমরা তখন রাস্তায় নেমে গেছি, একটা বক্স নিয়ে মানুষের কাছে টাকা কালেক্ট করছি এবং দেখছি মানুষ কিভাবে আগে আসছে এবং আমরা সেটা নিয়ে সিডোর এলাকায় গিয়েছি। অবশ্যই আমাদের একটা বন্ধু ছিল ওই এলাকার, ওর কারণেই মূলত উদ্যোগটা নেই এবং আমরা সেটা করতে পেরেছি। এবং আমাদের মনে হয় এই জায়গাটাই অনেকে অন্যভাবে দেখেন যে নিজের লোক ছাড়া হয় না বা পরিচিত লোক ছাড়া হয় না। আসলে এই জায়গাটা এটুক শুধু দেখে যে সে আসলে এই সেন্ট্রিক কিনা, এই মেন্টালিটির কিনা। কারণ আমাদের এই জবটা কিন্তু 9টা-5টা জবের মতো না এবং একই সাথে হচ্ছে নর্মাল একজন হিউম্যান বিং জাস্ট কয়েকটা বই পড়ে অনেক বিশাল নলেজের অধিকারী হয়েছে সেরকমও না, তাকে সব কিছু জানতে হচ্ছে। যার কারণে হয়তো এই মানুষগুলোকে আমরা খুঁজি বা একজনকে বলি যে ভাই তোমার কাছে এরকম থাকলে তুমি দুইজনকে রেফার করো। ট্রু। কারণটা কি, এটা কিন্তু একটা স্ট্রাগল করতে হয়। আপনি যে একজন লোক নিতে যাবেন, দেখবেন অনেকে আছে খুব আগ্রহী, কাজ করতে চায়, কিন্তু আপনি তাদের আগ্রহ নিয়ে আনবেন এবং খুব হতাশ হবেন, দেখবেন যে তারা অ্যাকচুয়ালি দে আর নট রেডি। কিন্তু আপনি একজন হয়তো রেডি মানুষ চাচ্ছেন এবং তার চেয়েও বড় কথা, আপনি যে সিভিটা যে দিবেন, সিভিতেও তো রেফারেন্স দিতে হয়। আপনার এই যে কমিউনিকেশন পরিচিত থাকলে আপনি কিন্তু রেফারেন্সটাও ওটাও খুব ইম্পর্টেন্ট। মানুষ কিন্তু দেখে আছে কার রেফারেন্স, অমুকের রেফারেন্স, ওকে, এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। আর আরেকটা জিনিস আগে ছিল যেটা, যে কমিউনিকেশনের মাধ্যমগুলো এত ইজি ছিল না। এখন কিন্তু সবগুলো মিডিয়াই তাদের নিজস্ব পেজে দিয়ে থাকে, নিজস্ব ওই যে আপনি বিবিসিতে বলেছিলেন সব টেলিভিশন বা রেডিও হাউস বা পত্রিকা হাউসের এখন নিজস্ব ওয়েবসাইট অনেক বেশি আছে, সেখানে দিয়ে থাকে। তারপর হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে এটা বিভিন্ন টিভি স্ক্রলেও কিন্তু এখন দিয়ে থাকে। এখন ইচ্ছে করলেই আসলে জানা যায়। রাইট। এবং এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যেটা সবসময় ফিল করি যে আচ্ছা আমি যেরকম সবসময় কিছু না কিছু করতে চাইতাম, ফলে কি হতো, আমি দেখতাম যেখানে আমার অপরচুনিটি আছে আমার সিভি দেওয়ার, ধরুন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু ওরা বলেছে যে আচ্ছা ওখানে
সাপোজ ইন্টারমিডিয়েট পাস হলে আপনি সিভিটা দিতে পারছেন, অ্যাপ্লাই করতে পারছেন, ওয়াই নট ইউ ট্রাই দ্যাট? আপনাকে কোথাও না কোথাও শুরু করতে হবে। আপনি যদি ধরেই নিয়ে থাকেন যে না আই উইল স্টার্ট ফ্রম হিয়ার, তাহলে কিন্তু সেটা আপনি 100% শিওর না যে আসলে ওটা আসবে। কিন্তু আপনি যদি এখান থেকে স্টার্ট করেন, নিচ থেকে, অবভিয়াসলি আপনি সেই জায়গাটায় যেতে পারবেন। তবে আরেকটি জায়গায় আমরা যেতে চাই যে অনেকের কিন্তু এই সৌভাগ্য হয় না। যেমন আমি বাইরে কিন্তু কোনো রিপোর্ট করিনি, বাইরে বলতে দেশের বাইরে। ও তাই নাকি? সেই ক্ষেত্রে আচ্ছা, আপনি এটা আমি যখন জানতাম দেশের না। বাইরে যখন অনেকগুলো দেশে কভার করেছেন, অনেক বড় বড় ইভেন্ট কভার করেছেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একজনে গিয়েই পুরো কাজটা করে। রাইট, রাইট। আবার নতুন পরিবেশ, সেই জায়গায় নতুন ল্যাঙ্গুয়েজ, সবকিছু কিভাবে ম্যানেজ করা হয়? প্রথম কথা হচ্ছে যে স্পোর্টস জার্নালিস্টদের নিয়ে এই কথাটা বলা হয় যে খুব মজা, কদিন পর পর বিদেশ ট্যুর, দেশের বাইরে যাচ্ছে খেলা দেখতে, কাভার করতে। এটা আসলেও হয়তো মজা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এবার আমি বলি আরেকটা, আমরা যখন দেশে থাকছি, কাজ করছি, আমরা সপ্তাহে একটা ডে অফ আছে, আমার একটা শিফট আছে। আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন, নো ডে অফ, নো শিফট, আপনি 24/7 আপনাকে কাজ করতে হবে। এবং এবার আসি, আপনি যেটা বললেন যে অনেক সময় একা কাভার করতে হয়, কারণ অবভিয়াসলি বাজেট একটা বড় ইস্যু হয়। দুজন গেলে, ক্যামেরাম্যান এবং রিপোর্টার গেলে যে খরচ, হয়তো একজন রিপোর্টার গিয়ে এবং সঙ্গে যদি একটা সেই নিজেই তখন ক্যামেরা নিয়ে যেতে হয়, তার আগে একটা ছোট্ট একটা ট্রেনিং করে হয়তো ক্যামেরা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন আসলে ম্যানেজ করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তখন যেটা হয়, আমার মতো আরেকজন এসছে, সেও সেম তার অফিস থেকে একইভাবে এসছে, তখন তার সঙ্গে আমার একটা পার্টনারশিপ হয়ে যায়, ভাই আই উইল হেল্প ইউ, ইউ উইল হেল্প মি। তখন আমরা এইভাবে আসলে কাজটা করি। কিন্তু খুব ডিফিকাল্ট হয় শুরুর দিকে, নতুন দেশ, নতুন কন্ডিশন, এই জায়গাটা টাইম জোন হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ এবং সবার সাথে মেশাটা অনেক দরকার না? মানে অনেক দরকার। আমরা অনেকেই কিন্তু আছি, ঠিক আছে দেশের খাবার দাবার ঠিক আছে, দেশের মানুষ ঠিক আছে, কিন্তু সেখানে তো পুরো সবকিছুই নতুন। পুরো সবকিছু নতুন। এবং আপনি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা হয় বাঙালিরা, আমরা একটু শাই থাকি, ইংরেজি তো ভালো জানি না, কিভাবে কথা বলবো। আপনার ইংরেজি, আমি যেরকম যখন আমি সাউথ কোরিয়ায় গিয়েছি এশিয়ান গেমস কাভার করতে, সাউথ কোরিয়ায় কয়জন লোক ইংরেজি জানে ভালো? তারাও ইংরেজিও বোঝে না। আর আমাদের সো ইশারায় কিন্তু আপনি তাদের সঙ্গে কমিউনিকেশন করছেন, নানানভাবে বোঝাতে পারছেন কিছু একটা। সো আমরা যারা মনে করি যে না আমার খুব ইংলিশ স্কিল ভালো না, আমি এই কথাটা বলবো, যদি ভুল হয় কি মনে করবে, ডাজন্ট ম্যাটার। আপনার যোগাযোগটা আপনি করতে পারছেন কিনা, এবং সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমরা আরেকটা প্রবলেম, আমরা বিদেশে গিয়ে আমি দেখেছি আমার পরিচিত অনেকেই যে আমার তো ভাত না হলে হবে না, আমার তো ভাত লাগবে, 2-3 দিন যাওয়ার পর তারা অস্থির হয়ে যায়। আমার মনে হয় সেই জায়গাটা থেকেও বের হয়ে আসা উচিত, কারণ আপনি যখন লোকাল একটা দেশে যাচ্ছেন, সেখানকার লোকাল কিছু যদি আপনি ট্রাই না করেন, বলা হয় না কোনো দেশ সম্পর্কে জানতে হলে, জাতি সম্পর্কে জানতে হলে তাদের বাজারে যাও এবং লাইব্রেরিতে যাও। সো এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি তাদের লোকাল জিনিসপত্র না জানেন, বিং আ জার্নালিস্ট, তাহলে কিন্তু আপনি অনেক কিছু মানে ওই সব জায়গায় গেলে কিন্তু থেকে সাইড যাবে। স্টোরিও অনেক করা যায়, অনেক করা যায়, অনেক করা যায়। এবং সেক্ষেত্রে সেটা ভাই আমরা যদি একটু এখন লার্নিং এর দিকে আসি, এই যে ধরেন আমরা আলোচনা করছি, আমরাও কিন্তু অনেকগুলো জায়গায় শিখেছি, বা এর আগে নানা ধরনের প্ল্যাটফর্মে ছিলাম, আমরা কখনো ডিবেট করেছি, কখনো কেউ মঞ্চে কাজ করেছি, তারপর হচ্ছে পার্সোনাল অনেকগুলো জায়গায় আবৃত্তি থেকে শুরু করে ভয়েস এবং হচ্ছে ক্রিয়েটিভ নানা অঙ্গনে কাজ করি। কিন্তু এই যে যারা সামনের দিনে আসবেন, তাদের ক্ষেত্রে আপনি লার্নিং এর কি টিপস দিবেন বা কি ট্রিক্স আপনার এক্সপিরিয়েন্স থেকে? তার সঙ্গে টিপস হচ্ছে যে সকাল থেকে উঠে বই নিয়ে পড়তে বসা, ক্লাস করা, এবং লাইব্রেরিতে ব্যাগ নিয়ে সিরিয়াল দিয়ে লাইব্রেরিতে বসে যাওয়া, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। সরি, না এটা না, এটাই আমরা তো এখন দেখছি, এটাই হচ্ছে, এবং এটা আসলে আমাকে খুবই ব্যথিত করে। এবং মেবি এখন বাস্তবতাটা এরকম, কারণ হচ্ছে আমাদের পরের থেকে দেখেছি জুনিয়রদের যখন সেমিস্টারের তারা পড়ছে, খুব কড়াকড়ি নিয়মিত ক্লাস করা, পরীক্ষা, রেজাল্ট, এটা নিয়ে জিপিএ, সিজিপিএ, এটা নিয়ে তারা দৌড়াদৌড়ি করতে গিয়ে, যারা এই লাইনে আসতে চায়, ক্রিয়েটিভ লাইনে, তাদের ওইটা হয়তো একটা শ্রেণীর জন্য ঠিক আছে, যারা মনেই করে যে না আমার এইটা দিয়েই ক্যারিয়ার, বিসিএস, দ্যাটস ওকে। কিন্তু আপনি যদি সত্যিই ক্রিয়েটিভ লাইনে কিছু করতে চান, তাহলে আসলে আপনাকে নিজেকে এই দিকে একটু সময় দিতে হবে। অবশ্যই এক্সট্রা গাড়ি, আড্ডাটা খুবই গুরুত্বপূর্ণ রাব্বি। আমরা প্রচুর আড্ডা দিতাম। এখন অনেকেই হয়তো মনে করতে পারেন আড্ডাটা অনর্থ, বা আড্ডাটা, কিন্তু আপনি আড্ডাটা কার সঙ্গে দিচ্ছেন, কোন টপিকে দিচ্ছেন, সেইটা খুব গুরুত্বপূর্ণ, এবং কার সঙ্গে দিচ্ছেন। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এবং অবশ্যই আপনি যত বেশি পারেন একটু বাইরের জগৎ সম্পর্কে খোঁজখবর রাখা, বইয়ের দুনিয়ার বাইরে। আপনি বইও পড়েন, কিন্তু পাশাপাশি অন্য বইগুলো আমরা আসলে না পড়ে থাকতে পারিনি একটা সময়, বাট আর এখন তো অনেকগুলো আপনার হচ্ছে এই যে আমরা যেমন সময়ের স্কুল করছি, বা অনেক জায়গার হচ্ছে এডটেক আছে, অনলাইন নানা ধরনের এডুকেশন আছে। কেউ ইচ্ছে করলে ঢাকা, আগে যেমন শুধু ঢাকায় আসতে হতো এবং অফলাইনের কোর্সগুলোই ছিল, এখন কিন্তু আপনি ইচ্ছে করলে ইউটিউবে সার্চ দেয়া, গুগল, উইকি, বা আমাদের এই যে সকল এডটেক
মিস্টেকগুলো আছে সেগুলো থেকে আপনি দূরের একটা জায়গা থেকেও শিখে নিতে পারবেন। রাইট এবং অবশ্যই সেটা এবং আমাদের সময়ও কিন্তু এই ধারণাটা সবসময় ছিল যে বোধহয় ঢাকায় আসতে হবে আগে সবার আগে। অবশ্যই ঢাকায় আসাটা খুব জরুরি। কারণ আমি নিজেও জানি যে ঢাকাটা আসলে সারা বাংলাদেশ থেকে একদিন এগিয়ে থাকে যেকোনো কিছুতে। কিন্তু আমি নিজে আমার ইউনিভার্সিটি কোচিং করেছি আমার জেলা শহরে বগুড়ায়। সেখানেই কোচিং করে আমি সেখান থেকে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। কিন্তু আমরা এখন দেখি যে না আগেই ঢাকা আসতে হবে, আগে আমাকে এটাতে করতে হবে। আমার মনে হয় যে আপনি যে জায়গাতেই থাকেন এবং আপনি যেটা বললেন এখন এরকম অনেক প্ল্যাটফর্ম আছে সেসব থেকেও আসলে আমরা সুবিধাটা নিতে পারি। ইন্টারনেটের দারুণ কিছু ব্যবহার আছে যেগুলো আমরা করি না। এমন দেশ এমন স্কলারশিপ অফার করছে যেটাতে শুধুমাত্র বাংলাদেশের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশনই পড়ছে না। কারণ ওই যে আমাদের ইনফরমেশন গ্যাপ। সো যত বেশি সম্ভব এই গ্যাপটা কমাতে হবে আমাদের। সেক্ষেত্রে আমরা শুরুতে বলছিলাম যে আপনি নতুন এখন একটা আবার উদ্যোগ শুরু করেছেন। অনেকদিন ধরেই আছেন, এখন হয়তো আরো বড় পরিসরে চিন্তাভাবনা করছেন। গেম প্লে নিয়ে আপনার ভাবনা কি? এটা কি স্পোর্টস রিলেটেড কিছু একটা হবে? স্পোর্টস রিলেটেড কিছু। কারণ আমি আসলে আল্টিমেটলি যত যাই বলি স্পোর্টসের মানুষ। এবং আমার বিবিসিটা ছেড়ে দেয়ার একটা বড় রিজন, আমি কিন্তু সময় টিভি থেকে চ্যানেল 9 এ গিয়েছিলাম শুধুমাত্র স্পোর্টস করার জন্য। তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল করছিল। সেখান থেকে যমুনা টিভিতে যাই এবং তারপরে আমি যখন বিবিসি এখন ছেড়ে দিয়েছি আমি বলতে পারি যে আমি আসলে মূলত স্পোর্টস নিয়ে কাজ করার জন্য এবং সেটার জন্য একটা বড় কাজ হচ্ছে আমার গেম প্লে যেটা আপনি বললেন। এইটার আসলে শুরুটা একটু ছোট্ট একটা স্টোরি আছে। যখন অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশ ট্যুর বাতিল করে বিকজ অফ হলি আর্টিজান ইনসিডেন্ট, তখন আমাদের মনে হয়েছিল যে আচ্ছা স্পোর্টস দিয়ে কি আমরা কিছু করতে পারি, সফট ডিপ্লোম্যাসি। এবং তখন আমার সঙ্গে আরও কিছু লোকজন মিলে আমরা একটা উদ্যোগ নিই যে আচ্ছা আমরা বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিকে বলি যে ওয়াই নট আমরা স্পোর্টস দিয়ে একটা কিছু করি, বাংলাদেশের অ্যাম্বাসিগুলো এই মেসেজটা দিক যে না বাংলাদেশ সেফ অ্যান্ড সাউন্ড এবং এখানে আসলে আসা উচিত। তখন আমরা ফার্স্ট অ্যাম্বাসিগুলোকে নিয়ে অ্যাম্বাসি ফুটবল করি। তারপর থেকে আসলে এটা চলমান। এই বছর আমরা অ্যাম্বাসি ক্রিকেট করেছি, যেখানে বাংলাদেশের সমস্ত অ্যাম্বাসি এসে একদিন বা 2 দিনের জন্য ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। এবং এই অপরচুনিটিটা কিন্তু আর বাংলাদেশে কোথাও নেই। এই যে সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসা, নিউজ অ্যান্ড ভিউজ শেয়ার হওয়া, পরিচিত হওয়া, এবং ওরা এটা খুব এনজয় করে কারণ ওরা আসলে বাংলাদেশে এই অপরচুনিটিটাই পায় না। নিজেদের কাজের বাইরে, ডিপ্লোম্যাটিক জোনের বাইরে, সময়ের বাইরে এসে একটা জায়গায় খুব ক্যাজুয়ালি এসে মেশা, আড্ডা দেয়া। এখন আমরা ইন্ডিভিজুয়াল অ্যাম্বাসিগুলোর সঙ্গে কাজ করছি, যেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন হেরিটেজগুলোকে প্রমোট করতে চাই। বাংলাদেশের যে জায়গাগুলোতে নিয়ে কাজ করার স্কোপ আছে সেগুলোকে আমরা তাদের কাছে তুলে ধরছি। এখন ক্লাইমেট একটা বড় ইস্যু, কীভাবে আমরা এটা নিয়ে ধরুন ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলোর সঙ্গে কাজ করতে পারি সেটা নিয়ে কাজ করছি। সো আমরা এখন শুধু স্পোর্টস দিয়ে শুরু করেছি বটে, বাট আমরা একটু এবার অন্যান্য দিকেও এক্সপ্লোর করার চেষ্টা করছি। তার মানে এটা হচ্ছে দেশের সাথে দেশের কানেকশন একটা বড় ভূমিকা পালন করে। এক্স্যাক্টলি, সফট ডিপ্লোম্যাসি এই শব্দটা আমরা আসলে আমি যেমন ইন্টারন্যাশনাল রিলেশনে পড়েছি এবং আমরা দেখেছি যে অনেকগুলো দেশ, বিশেষ করে একটা হিস্ট্রিতেই আছে যে পিং পং ডিপ্লোম্যাসি নামে একটা টার্মই হয়ে গেছে। এখানে হচ্ছে আপনার হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের রিলেশন খুব ভালো যাচ্ছিল না, চায়নায় তখন ওরা এই খেলাটার আয়োজন করলো এবং এইটা এখন ইন্টারন্যাশনাল বা ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে এটা একটা পুরো টার্মই হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে গেম প্লে একটা ওই রকম ভাবে কাজ করবে আর কি। নিঃসন্দেহে আমরা আসলে সেটাই চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। আমাদের কাজের স্কোপটা আস্তে আস্তে বাড়ছে। আমরা একটা ক্যালেন্ডার করে ফেলছি সারা বছর আমরা কি কাজ করতে পারি অ্যাম্বাসিগুলোকে নিয়ে, এবং আমরা হয়তো সামনে একটা ম্যারাথন করতে পারি অ্যাম্বাসিগুলোকে নিয়ে। তারা সাইক্লিংয়ে খুব ইন্টারেস্টেড এবং বাংলাদেশে যেটা বললাম যে সাইক্লিংয়ের আসলে প্রপার এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং সবসময় বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় যে ব্র্যান্ডিং বাংলাদেশে অনেক বেশি পিছিয়ে। যেমন আপনি যদি নেপালের ট্যুরিজমের কথা বলেন, ইন্ডিয়ার ট্যুরিজমের কথা বলেন, মালদ্বীপস বা ইন্দোনেশিয়ার ট্যুরিজমের কথা বলেন, ওরা কিন্তু এই জায়গাগুলোতে নানাভাবে পুরো বিশ্বকে টানে এবং সেই ক্ষেত্রে তারা আমাদের দেশের চেয়েও যে খুব অনেক বেশি কিছু আছে এমন না, কিন্তু তারা সেইটাকে প্রেজেন্ট করে সেইভাবে। রাইট, আপনি একটা খুব ছোট্ট এক্সাম্পল দেখেন না, আমাদের কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এবার আপনি থাইল্যান্ডে যান বা অন্য যে কোনো জায়গায় যান, দেখবেন একটা ছোট্ট সমুদ্র সৈকত ওরা কি না কি করে ফেলছে। তখন আমাদের আফসোস হয়, আরে এটা কি একটা পুকুরের মতো, কিন্তু আমাদের সমুদ্র সৈকত আছে কক্সবাজার, বাট আমরা সেটা কি করতে পারছি, ব্র্যান্ডিংটা পারছি না। সো সেই ক্ষেত্রে একটা ভালো টুল হবে এই গেম প্লের মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা। নিশ্চয়ই, সোফার আমরা আসলে সেটা স্বপ্ন দেখছি। সেই ক্ষেত্রে আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করলাম। সবশেষে যারা আজকের এই পডকাস্টটা দেখলো, আপনার লাইফ থেকে সবচেয়ে যদি স্পেসিফিক কয়েকটা জিনিস বলেন যে এই কারণে আমি মিডিয়াতে অনেক বেশি ভালো করছি। খুব কঠিন প্রশ্ন, দেখা যাক সহজ করে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে খুব সহজভাবে নেয়া সব কিছু, এবং অলওয়েজ কোনো কাজকে ছোট না করা, ছোট না করে দেখা, এবং আপনি যে কাজটা করবেন সেটাতে 100% দেয়া। খুব সিম্পল মনে হচ্ছে কথাগুলো, কিন্তু অ্যাকচুয়ালি করা খুব কঠিন অনেক সময়। আমি যেটা করেছি, যেটা বললাম, আমি কিন্তু বাণিজ্য মেলা যেটা হয় ঢাকাতে, সেখানে সেলসম্যান হিসেবে কাজ করেছি, এবং ওইটা যে আমার 1 মাসের কাজ আমাকে একটা অর্থ দিয়েছে, পাশাপাশি আমাকে নিজেকে আমি আরও বেশি সহজ করে প্রেজেন্ট করতে শিখেছি মানুষের সঙ্গে। যে প্রেজেন্টেশন স্কিলটা একসময় আমাকে হয়তো সময় টিভিতে নিউজ করতে হেল্প করেছে, আচ্ছা আমি হচ্ছে অ্যাজ আ সেলস প্রমোটার হিসেবে কাজ করেছি, বা
বিভিন্ন জায়গায় আমি এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি। যখন যেখানে আমি সুযোগ পেয়েছি, আপনি যেখানে সুযোগ পাবেন যেকোনো কাজ সেটা করেন, নাম্বার 1। নাম্বার 2, যত বেশি সম্ভব আপনি আসলে নিজেকে ওন করার চেষ্টা করতে হবে। আপনি আরেকজনের মতো না হয়ে আছে, আমি ফয়সাল তিতুমির বা গোলাম রাব্বি, আপনি সেটার ভেতরেই দেখবেন যে প্রত্যেকের ভেতরে আসলে কিছু না কিছু স্কিল আছে। সেটাকে কিভাবে ডেভেলপ করে সামনে যাবেন সেটা হচ্ছে আরেকটা জিনিস। এবং অলওয়েজ পাটা মাটিতে রাখা। আমরা একটু সাফল্য পেলে আমরা যেন খুব বেশি নিজেদেরকে অনেক কিছু হয়ে গেছি এরকম না ভাবি। তাহলে আসলে জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে রাব্বি। তিতুমির ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই বিশেষ পডকাস্টে পেয়ে, এবং সামনে হয়তো অন্য অনেক বিষয় নিয়ে গল্প হবে। এমনও হতে পারে আমাদের সময়ের স্কুলের নতুন কোনো কোর্সেও আপনাকে একসময় দেখা যেতে পারে। I'd love অনেক to. বেশি Thank you, ধন্যবাদ রাব্বি। আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল আসলে আমাদের বিশেষ পডকাস্ট। এর কারণ হচ্ছে আমরা এই মানুষটাকে নানা সময় নানা অঙ্গনে দেখেছি, কখনো দেশের মিডিয়াতে, কখনো দেশের বাইরে। তবে সবশেষের যে কথাটা ছিল যে যারা সামনের দিনে এই মিডিয়াতে বা আপনার হচ্ছে যে কোনো ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করতে চান, তাকে অবশ্যই বেশি বেশি সমাজ সচেতন হতে হবে, অনেক কাজের সাথে যুক্ত হতে হবে, এবং নিজেকে সব পরিবেশে যেন মানানসই করা যায় সেই মেন্টালিটির হতে হবে। পাশাপাশি জানাশোনা তো সবসময় বাড়াতেই হবে। এই ছিল আমাদের আজকের পডকাস্ট। দেখা হবে অন্য কোনো পডকাস্টে। সবাইকে সেই পডকাস্টে আমন্ত্রণ জানিয়ে যে আজকে এই ছিল এতটুকুই। ধন্যবাদ সবাইকে।